নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন। সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন। বেশ কিছু সপ্তাহ মন্দির দর্শন করাতে করাতে এই সপ্তাহে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা একটি ঐতিহাসিক ক্ষেত্র দেখাবার জন্য। চলুন, আজকের ভিডিওতে আপনি দেখবেন আলিপুর মিউজিয়াম। হঠাৎ করেই পরিকল্পনা, 6 সেমিস্টারের কিছু ছাত্রছাত্রীদের নিয়ে বেরিয়ে পড়লাম আলিপুর জেল মিউজিয়াম ঘুরে দেখতে এবং ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে ফিরে যেতে। আজকের এই পর্বে থাকবে আপনাদের জন্য আলিপুর মিউজিয়ামের সম্পূর্ণ ট্রাভেল গাইড। সোমবার ও জাতীয় ছুটির দিন বাদে মঙ্গলবার থেকে রবিবার দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। কিভাবে আসবেন? মেট্রো ধরে আপনি নামুন যতীন দাস পার্কে। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে বাইরে বেরোলেই পেয়ে যাবেন অটো, আর অটো করে আপনি সোজা চলে আসতে পারেন আলিপুর মিউজিয়ামে। ভাড়া নেবে 10 টাকা। মিউজিয়ামে প্রবেশের জন্য 30 টাকার টিকিট কেটে পাশে আপনার ব্যাগপত্র জমা রাখতে হবে। এছাড়া আছে লাইট অ্যান্ড সাউন্ড শো, 100 টাকার টিকিট। দুটো ফেসে অনুষ্ঠিত হয়। ফার্স্ট শো 6টা 30 থেকে এবং সেকেন্ড শো 7টা 30 থেকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারার ওই লৌহ কপাট কারাগারের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং ঘুরে দেখা যাক ঔপনিবেশিক ভারতবর্ষে ব্রিটিশ শাসকদের অত্যাচারের একটি ক্ষেত্র, যেখানে কতই না বিপ্লবী ভারত মাতার জন্য বলি প্রদত্ত হয়েছেন, সহ্য করেছেন কারাগারের ওই লৌহ কপাট। সুন্দর পরিপাটি করে সাজানো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে এই জেল মিউজিয়ামটা ঘুরে দেখতে অনেকটাই সময় লাগবে আপনার। ঐতিহাসিক কারাকক্ষ। এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। 4 নম্বর কক্ষ। 100 বছরের পুরনো এই ভবনটি ব্রিটিশ শাসিত ভারতের মূল স্থাপত্যের স্মৃতি রক্ষার্থে রাখা হয়েছে। যেসব বন্দীরা একসাথে এখানে অন্তরীণ ছিলেন তাদের কেমন অবস্থায় রাখা হতো তার একটা ধারণা এই কক্ষ থেকে পাওয়া যায়। পূর্বের ঔপনিবেশিক প্রশাসকরা কারাগার সম্পর্কে যে মনোভাব পোষণ করতেন এই ভবনটির বিন্যাসে তা প্রতিফলিত হয়েছিল। একই কক্ষে থাকা সত্ত্বেও বন্দীদের একে অপরের মধ্যে অতিরিক্ত কথাবার্তায় নিষেধ ছিল। সেই জন্য পাথরের তৈরি অপ্রশস্ত বিছানার বালিশগুলো একটি আরেকটির বিপরীতে এমনভাবে রাখা যাতে দুজন বন্দী পরস্পরের সাথে কোনো ব্যক্তিগত আলোচনা না করতে পারেন। কক্ষের ভিতরের অংশ দেওয়াল দিয়ে ভাগ করা যাতে প্রতি বিভাগে 50 জনের বেশি বন্দীদের না রাখা যায়। মহিলা এবং দেওয়ানি বন্দীদের অর্থাৎ সিভিল প্রিজনারদের জন্য পৃথক কারাকক্ষের ব্যবস্থা ছিল। কারাতে সর্বক্ষণ নজরদারি থাকত। প্রহরীরা পর্যায়ক্রমে কক্ষের ভিতরে এক টানা লম্বা পরিসরটিতে নিয়মিত টহল দিত এবং বাইরের চৌহদ্দিতে ঘোরাফেরা করার সময় গরাদযুক্ত জানালাগুলি থেকেও তারা কড়া নজর রাখত। প্রতিটি কারাকক্ষে শৌচাগার এবং স্নানের জায়গা ছিল। আলিপুর জেল মিউজিয়ামের সবথেকে রোমহর্ষক জায়গা এই ফাঁসির মঞ্চ, যেখানে দীনেশ গুপ্তদের মতো বিপ্লবীদের নিয়ে এসে রাখা হতো আলাদা সেলে। সেখান থেকে পাকাপাকিভাবে তৈরি করা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো তাদেরকে। 2004 সালে পশ্চিমবঙ্গের লাস্ট ফাঁসি দেওয়া হয়েছিল এই আলিপুর সেন্ট্রাল জেলে। 2004 থেকে আমরা যদি প্রায় 140 বছর পিছনে চলে যাই, ওই 1864 সাল নাগাদ বহু স্বাধীনতা সংগ্রামী এই ফাঁসির মঞ্চে তারা তাদের তরতাজা প্রাণের বলি দিয়েছেন। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বোস, চারুচন্দ্র বোস, অনন্তহরি মিত্র, দীনেশ গুপ্ত, প্রমোদ রঞ্জন চৌধুরী, রামকৃষ্ণ বিশ্বাস, আরও কত নাম, যারা প্রাণ দিয়েছেন আমাদের জন্য, দেশের জন্য। নেতাজি কক্ষ। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায়ের কারাকক্ষ দেখে চলুন ওপরে নেতাজি কক্ষের দিকে। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন।
1930 এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। তাদের অপরাধ, তারা অন্যান্য বন্দীদের ওপর অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। এই ঘটনায় সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান অবস্থায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্রশক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু 1945 সালে জাপান আত্মসমর্পণ করলে তার সব প্রচেষ্টা অসমাপ্ত থেকে যায়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কক্ষ। কলকাতা পুরসভার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1921 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য এই ভবনের দ্বিতীয় তলে 8 নম্বর কক্ষে বন্দী ছিলেন। চিত্তরঞ্জন দাস ছিলেন প্রথিতযশা আইনজীবী। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর চিত্তরঞ্জন দাস ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং 1922 সালে গয়া অধিবেশনের সভাপতিত্ব করেন। ভারতবাসীর জন্য স্বরাজ অর্জনই ছিল তাঁর প্রধান উদ্দেশ্য। সেই কথা মাথায় রেখে 1923 সালের 1 জানুয়ারি তিনি মতিলাল নেহরুর সঙ্গে স্বরাজ্য দল গঠন করেন। তখন প্রায় সব গুরুত্বপূর্ণ নেতাই কারাবন্দী ছিলেন। 1909 সালের আলিপুর বোমা মামলায় অভিযুক্ত বিপ্লবী অরবিন্দ ঘোষকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ানোর জন্য ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর এই ঐতিহাসিক কক্ষের সামনে সিঁড়িতে বসে ইতিহাসের ছাত্রছাত্রীরা ইতিহাসকে উপলব্ধি করে এগিয়ে চলল নেহেরু কক্ষের দিকে। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। তার কিশোরী কন্যা ইন্দিরা নেহরু, পরবর্তীকালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন। পিতা এবং কন্যা কারাকক্ষের বাইরের অঙ্গনে একটি গাছের তলায় বসতেন। কক্ষে ছিল একটি মাত্র জানালা এবং ন্যূনতম প্রয়োজনীয় জিনিস, লণ্ঠন, কাগজ কলম ও বিছানার চাদর রাখা। এখন চারিদিক সাজানো গোছানো, রঙিন এবং আকর্ষণীয় লাগলেও একবার খালি ভাবুন, তখন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধারা কি নিদারুণ কষ্ট ভোগ করেছেন দেশমাতাকে মুক্ত করার জন্য। এক একটা কক্ষ যেন বিভীষিকা। বাইরে থেকে লক সিস্টেমটা খালি একবার দেখুন, কতই না মজবুত এবং পরিকল্পনা করে তৈরি করা হয়েছে যাতে বন্দীরা পালাতে না পারেন। যাই হোক, এবার চলুন আপনাদের নিয়ে যাই আলিপুর মিউজিয়ামের ভিতরেই অবস্থিত একটি পৃথক সেলে, যেখানে গড়ে তোলা হয়েছে একটি পুলিশ মিউজিয়াম। প্রায় 14টি পৃথক পৃথক গ্যালারিতে দেখানো হয়েছে তৎকালীন পুলিশ প্রশাসনে নথিভুক্ত হওয়া বিভিন্ন রাজনৈতিক মামলার সাথে যুক্ত বিভিন্ন বিষয়বস্তু। দেশমাতৃকাকে মুক্ত করতে, বিশেষত বাংলায় 1905 সালে বঙ্গভঙ্গের পর বৈপ্লবিক সন্ত্রাসবাদ ক্রমাগত বৃদ্ধি পায়। সেই আবহে বিপ্লবীদের থেকে বাজেয়াপ্ত করা বিভিন্ন পিস্তল, গুলি, বোমা ও বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং তার সাথে যুক্ত ছোট ডিসপ্লে বোর্ডে উক্ত বিষয়ের সংক্ষিপ্ত ইতিহাস সুন্দরভাবে বর্ণিত হয়েছে এখানে। সত্যি কথা বলতে কি, আপনি ইতিহাসপ্রেমী বা ইতিহাসের ছাত্র হন বা না হন, কিন্তু ভারতকে মুক্ত করতে বীর বাঙালিদের আত্মত্যাগ এবং বিপ্লবী কার্যকলাপের বিভিন্ন নমুনা দেখতে আপনার অবশ্যই ভালো লাগবে। তখনকার বন্দীদের এই জেলের ভিতরে জীবনযাপন ছিল কতই না কষ্টকর। ঔপনিবেশিক উত্তরকালের ভারতে বিভিন্ন ধর্মাবলম্বী বন্দীরা তাদের নিজ নিজ ধর্ম পালনের এবং প্রার্থনা জানানোর স্বাধীনতা পেতেন। দেওয়ালে ঈশ্বরের ছবি টাঙানো এবং মূর্তি স্থাপনের জন্য অস্থায়ী বেদি বানিয়ে অর্চনা করার অনুমতি ছিল। মনে করা হয় 3য় শ্রেণীর সবচেয়ে বিপজ্জনক বন্দীদের মাটিতে রাখা হতো। 2য় শ্রেণীর বা তুলনামূলকভাবে কম বিপজ্জনক রাজনৈতিক বন্দীদের জন্য সিমেন্ট দিয়ে বানানো বিছানা বরাদ্দ ছিল। উচ্চ শ্রেণীর বন্দীদের পৃথক কক্ষে রাখা হতো।
ইউরোপিয়ান বন্দীদের স্থান হতো অন্য ওয়ার্ডে। পুলিশ মিউজিয়াম থেকে বাইরে বের হলেই এই উন্মুক্ত ক্ষেত্রে একটি মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় ব্যবহৃত বোমার একটি বৃহৎ রেপ্লিকা রাখা রয়েছে। উল্টো দিকে আছে দর্শকদের জন্য পানীয় জলের ব্যবস্থা, আর আছে বসার জন্য চেয়ার। একটু জিরিয়ে নিয়ে চলুন সামনের দিকে। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা পূর্বে ছিল জেল হাসপাতাল। এর ঠিক পাশেই রয়েছে একটি প্রদর্শনী কক্ষ, যেখানে মুজফ্ফরপুরে বোমা নিক্ষেপের ঘটনায় ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি ও অন্যান্য বিভিন্ন ঘটনায় অরবিন্দ ঘোষ, কানাইলাল ঘোষ প্রমুখ বিপ্লবীদের কার্যকলাপ নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সেই তথ্যচিত্র দেখে আপনি বের হলেই একটি মজার জায়গা এক্সপ্লোর করবেন, যেখানে দাঁড়ালে আপনি আপনার নিজের মধ্যে বিপ্লবীর মিল খুঁজে পাবেন, এবং তা মাত্র 5 সেকেন্ডের মধ্যে এই স্ক্রিনে ফুটে উঠবে। এরপর নিজেদের কিছু ছবি তুলে নিয়ে প্রদর্শনী কক্ষটা ঘুরে দেখুন, ভালো লাগবে। বাইরে রাখা রয়েছে ইউনেস্কো হেরিটেজের বাংলা ও বাঙালির জাতীয় উৎসব দুর্গাপুজোর প্রতিমা। পাশের বিল্ডিংয়ের নিচের একটি কক্ষে দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অর্জন করা বিভিন্ন শংসাপত্র, মডেল, খেতাব, পুরস্কার ইত্যাদি। এই গ্যালারি ঘুরে দেখুন বিপ্লবী দীনেশ গুপ্তের ব্যবহার করা রাইফেলের বৃহৎ একটি রেপ্লিকা। এটি সেই বন্দুক যেটি দিয়ে বিপ্লবী বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিংয়ের আক্রমণ মানে অলিন্দ যুদ্ধের সময় ব্যবহার করা সেই রাইফেলের সংস্করণ। ওপরের গ্যালারিগুলিতে আছে ভারতে মুক্তি সংগ্রামে বাংলার ভূমিকা নিয়ে 2টি গ্যালারি, যেখানে আপনি দেখতে পাবেন সেই 1757 সালের পলাশির যুদ্ধ থেকে আরম্ভ করে আধুনিক ভারতে বাংলায় ব্রিটিশ শক্তির বিরুদ্ধে গড়ে ওঠা বাংলা থেকে বিভিন্ন সংগ্রামের তথ্যচিত্র, মডেল, ডায়রামা ইত্যাদি। এরপর আপনি দেখে নিতে পারেন জাতীয়তাবাদী আন্দোলনে বাংলার নারীদের ভূমিকার কথা স্মরণ করে নারী শক্তিকে উৎসর্গ করে নির্মিত গ্যালারি। এইভাবে মিউজিয়াম দেখা শেষ হলে আপনি চাইলে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মায়ের দর্শন করে কালীঘাট স্কাইওয়াক ধরে কালীঘাট মেট্রোতে নেমে বাড়ি ফিরতে পারেন। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপোড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।